হ্যালো স্টুডেন্টস, আমরা আবার একটা হিস্ট্রি ক্লাসে ফিরেছি। তোমাদের সামনে এখনও অনেকগুলো পরীক্ষা রয়েছে, তোমরা ক্লার্কশিপ দিয়েছো অলরেডি, আশা করি সবার ভালো হয়েছে। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করব আজকে। আমাদের ফার্স্ট প্রশ্নে আমরা আসবো, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য প্রমিনেন্টলি ইন দ্য বুক অফ ফিগার্স। বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের নাম আমরা এই লেখকদের মধ্যে কার বই থেকে পাই? এখানে প্রত্যেকটা ফেমাস রাইটারের নাম রয়েছে এনশিয়েন্ট ইন্ডিয়ান, আমরা দেখতে পাচ্ছি ভাস, শূদ্রক, বিশাখ দত্ত আর অশ্বঘোষ। এদের সবার সঙ্গে তোমাদের পরিচয় আছে, তোমরা জানো। ভাস লিখেছিলেন যাকে বলা হয় ফাদার অফ সংস্কৃত ড্রামা, স্বপ্ন বাসব দত্তার লেখক। শূদ্রকের মৃচ্ছকটিকম, বিশাখ দত্তের দুটো বই দেবী চন্দ্রগুপ্তম আর মুদ্রা রাক্ষস, আর অশ্বঘোষের বিখ্যাত বই, অনেক বই আছে, তার মধ্যে বুদ্ধচরিত হচ্ছে একটা অন্যতম বই। তো এখানে বলছে কোন লেখকের লেখায় আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রসঙ্গ পেয়েছি? তোমরা জানো বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, সি অপশানটা উত্তর হবে। যে নাটক থেকে আমরা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে চাণক্য বা কৌটিল্যের সাহায্য নিয়ে তিনি ধননন্দকে সিংহাসনচ্যুত করেছিলেন, সেই ইতিহাস, মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাস আমরা যেখান থেকে পাই সেটা হচ্ছে এই বই বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস। আমরা সেকেন্ড কোয়েশ্চেনে আসবো। কোয়েশ্চেন নাম্বার 2তে আসবো আমরা। দ্য ক্যাপিটাল অফ স্লেভ ডাইনেস্টি আন্ডার কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? লাহোর, আজমির, দিল্লি, লখনৌতি। চারটের মধ্যে আমরা উত্তর করব এখানে লাহোর। এটাই হচ্ছে দিল্লি সুলতানদের ফার্স্ট ক্যাপিটাল, কুতুবউদ্দিন আইবকের রাজধানী এটা। এরপর আমরা অনেক জায়গায় রাজধানীর পরিবর্তন দেখেছি। সি অপশানে যেটা আছে সেটা হলো সুলতানদের সেকেন্ড ক্যাপিটাল। লাহোর থেকে দিল্লিতে ক্যাপিটাল নিয়ে এলেন কে? না, ইলতুৎমিশ, সেকেন্ড ক্যাপিটাল এটা। দিল্লির পর যেখানে ক্যাপিটাল গেল সেটা হলো সিরি। আলাউদ্দিন খিলজি সিরি তৈরি করলেন। সিরিটা তোমরা জানো যে দিল্লিকে যে 7টা পার্টে ভাগ করা হয়েছিল তার মধ্যে সিরি একটা পার্ট, সেই সিরিকে তিনি রাজধানী করলেন। এটা আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন দিল্লির এই পার্টটা। সিরি ক্যাপিটাল হলো, সিরি থার্ড ক্যাপিটাল। সিরি মানে আমরা দিল্লি ধরতে পারি। তারপর ক্যাপিটাল চেঞ্জ হলো দেবগিরি বা দৌলতাবাদ, মোহাম্মদ বিন তুগলক করেছিলেন। আবার তোমরা এও জানো যে কিছুদিন পরে তিনি আবার ক্যাপিটাল দিল্লিতে ব্যাক করেছিলেন। তো দেবগিরি হচ্ছে ফোর্থ ক্যাপিটাল, দিল্লি এরপর আবার ক্যাপিটাল হয়েছিল। আর শেষ ক্যাপিটাল যেখানে গেল সেটা হলো আগ্রা। সিকান্দার লোদি আগ্রাকে ক্যাপিটাল করলেন সুলতানি সাম্রাজ্যের। তাহলে লাহোর ফার্স্ট ক্যাপিটাল আর লাস্ট ক্যাপিটাল হলো আগ্রা, মাঝখানে আছে দিল্লি, সিরি আর দৌলতাবাদ। এখানে আমরা অ্যান্সার করব অবভিয়াসলি এ অপশান, লাহোর। কোয়েশ্চেন নাম্বার 3তে আসবো। সুফি মুভমেন্ট অরিজিনালি স্টার্টেড ফ্রম। সুফি আন্দোলন, এই সুফি আন্দোলনটা অরিজিনালি স্টার্ট হয়েছিল কোন জায়গা থেকে? দিল্লি থেকে, নাকি লাহোর থেকে, নাকি কাবুল থেকে, নাকি পার্সিয়া থেকে? আমরা জানি এই আন্দোলনের সূচনা হয়েছিল পার্সিয়া থেকে, পারস্য থেকে শুরু হয়েছিল এই আন্দোলন, মানে ইরান থেকে শুরু হয়েছিল 11th সেঞ্চুরি AD-তে। তারপর এই আন্দোলনের ঢেউ এসে পৌঁছলো কোথায়? 11th এবং 12th সেঞ্চুরিতে ভারতবর্ষের দুটো জায়গায়, মুলতান আর লাহোর। দিল্লিতে, ভারতবর্ষে প্রথমে এই আন্দোলন এসে পৌঁছলো মুলতান এবং লাহোরে 11th এবং 12th সেঞ্চুরি AD-তে। সুতরাং এখানে আমরা উত্তর করব পার্সিয়া থেকে অরিজিনেট করেছিল সুফি মুভমেন্ট। এবং তোমরা একটা জিনিস জেনে রাখো, এই সুফি মুভমেন্টকে যিনি শুরু করেছিলেন, সুফি আন্দোলনের সবচেয়ে প্রথমের দিকের যারা সেন্টের কথা আমরা পাই, সাধুদের কথা পাই, সন্তদের কথা পাই, সুফি সাধকদের কথা পাই, তার মধ্যে রয়েছেন একজন মহিলা। দ্য আর্লিয়েস্ট সুফি সেন্ট, এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসে, সেটা হলো রাবেয়া। এই রাবেয়া ছিল বসরার মানুষ। এই রাবেয়ার মাধ্যমেই সুফি আন্দোলনের সূচনা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি রাবেয়া তার এই আন্দোলনের ঢেউটাকে পৌঁছে দিয়েছিলেন ইরাক থেকে ইরানে। সুতরাং ইরান থেকে এই আন্দোলনটা অরিজিনেট করেছিল 11th সেঞ্চুরি AD-তে। তারপরে এইটা 11th এবং 12th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে এসে পৌঁছলো দুটো জায়গায়, একটা মুলতান আর একটা হলো লাহোরে।
তাহলে এখানে উত্তর করব আমরা অরিজিনেট করলো কোত্থেকে, না পার্সিয়া থেকে। সুফিটা খুব ভালো করে পড়তে হবে, তোমরা জানো সুফি থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। সুফিদের দলগুলোকে কি বলে, সুফি আন্দোলনের বেশ কয়েকজন বিখ্যাত সেন্ট আছে, যেমন নিজামুদ্দিন আউলিয়া থেকে প্রশ্ন আসে, শেখ নাসিরুদ্দিন থেকে প্রশ্ন আসে যে চিরাগি দিল্লি কাকে বলা হয়, শেখ নাসিরুদ্দিন। বখতিয়ার কাকি, যার নামে কুতুবুদ্দিন আইবক তৈরি করেছিলেন সেই বিখ্যাত সৌধ কুতুব মিনার, এরা সব এই সুফি আন্দোলনের বিখ্যাত সেন্ট। সুফি আন্দোলনটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। নেক্সট কোয়েশ্চেনে আসবো, কোয়েশ্চেন নাম্বার 4, হোয়ার ডিড বাবর ডাই? বাবর মারা গেলেন কোথায়? বাবরের মৃত্যু হলো আগ্রাতে। এই অপশান হবে, তোমরা জানো আগ্রাতে তার মৃত্যু হয়েছিল, এবং আগ্রাতে তাকে প্রথমে সমাধিস্থ করা হয়েছিল। আগ্রাতে সমাধিস্থ করা হয়েছিল আরামবাগ বলে একটা জায়গা, আগ্রার আরামবাগ বলে একটা জায়গা, যেখানে তাকে বাবরকে সমাধিস্থ করা হয়েছিল। তারপর তার ইচ্ছা অনুযায়ী, তার ডেথ উইশ অনুযায়ী এইটাকে ট্রান্সফার করা হয়েছিল পরবর্তী সময়ে কাবুলে, এবং কাবুলে যেখানে ট্রান্সফার করা হয়েছিল বাবরের যে সমাধি, যেটার নাম ছিল বাবরি বাগ, কাবুলে ট্রান্সফার করা হয়েছিল বাবরি বাগ, যেখানে তার সমাধিটা, তার মানে আরামবাগ থেকে বাবরি বাগে ট্রান্সফার করা হয়েছিল। আরামবাগটা ছিল আগ্রায় আর বাবরি বাগটা ছিল কাবুলে। এই যে শিফটিংটা হয়েছিল শেরশাহের রাজত্বকালে 1543-তে, 1543-এ এই সমাধি আগ্রা থেকে নিয়ে যাওয়া হয়েছিল কাবুলে ডিউরিং দ্য রুল অফ শেরশাহ। তাহলে দুটো সমাধি ক্ষেত্রের নাম আমরা পেলাম, একটা আরামবাগ যেটা আগ্রাতে, আর একটা বাবরি বাগ সেটা হলো কাবুলে। তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি, এই বাবরি বাগ, এই যে সমাধি ক্ষেত্রটা, এটা এত সুন্দর ছিল যে আমরা দেখতে পাচ্ছি তুজুকি জাহাঙ্গীরিতে জাহাঙ্গীর এটার মানে সাংঘাতিক প্রশংসা করেছেন, এবং তিনি বলেছেন যে এই বাবরি বাগকে বলেছেন প্যারাডাইস অন আর্থ, মানে এই দেশের বা এই মাটির স্বর্গ বা পৃথিবীতে যদি কোনো জায়গায় স্বর্গ থেকে থাকে তো এই বাবরি বাগ। তুজুকি জাহাঙ্গীরের বিখ্যাত অটোবায়োগ্রাফি, সেখানে তিনি এই কথা বলছেন, এই বাবরি বাগকে প্যারাডাইস অন আর্থ। তাহলে এখানে আমরা উত্তর করব আগ্রা। মারা গেছিলেন আগ্রাতেই তাকে সমাধিস্থ করা হয়েছিল। তারপরে এটা শিফট করা হয়েছিল 1543-তে শেরশাহের রাজত্বকালে কাবুলে বাবর ই বাগে। আমরা নেক্সট প্রশ্নে আসবো, কোয়েশ্চেন নাম্বার 5-এ আসবো। হু ওয়াজ দ্য লাস্ট মুঘল এম্পায়ার টু ভিজিট অন ময়ূর সিংহাসন? ময়ূর সিংহাসন আর পিকক থ্রোন। পিকক থ্রোন আমরা জানি শাহজাহান তৈরি করেছিলেন, যেটা ডিজাইন করেছিলেন বেবাদল খাঁ, আমরা সবাই জানি। তো শেষবারের মতো এই সিংহাসনে বসলেন কে? না মোহাম্মদ শাহ, ল্যাটার মুঘল রুলার, যাকে বলা হয়েছিল রঙ্গিলা। এই সেই মোহাম্মদ শাহ যিনি কত্থক ড্যান্সে পারদর্শী ছিলেন। মোহাম্মদ শাহ, এই সেই মোহাম্মদ শাহ যার রাজত্বকালে নাদির শাহ ভারত আক্রমণ করলেন 1739-এ, এবং সেই আক্রমণের সময়তেই ময়ূর সিংহাসন এবং তার সঙ্গে কোহিনূর ডায়মন্ড নিয়ে চলে গেলেন তিনি ভারত থেকে। সুতরাং মোহাম্মদ শাহ ওয়াজ দ্য লাস্ট রুলার টু সিট অন দ্য পিকক থ্রোন। ওই লাস্ট বসেছিল এখানে পিকক থ্রোনে, কেননা এই থ্রোনটা ভারতের বাইরে চলে গেছিল নাদির শাহের আক্রমণের সঙ্গে সঙ্গে ইন দ্য ইয়ার 1739। এই মোহাম্মদ শাহের আসল নাম ছিল রোশন আক্তার, যাকে রঙ্গিলা বলে অভিহিত করা হয়েছে। নাচ গান এটাই তিনি বেশি করতেন শাসন করার থেকে। নিজে একজন ভালো কত্থক ড্যান্সার ছিলেন এই সেই মোহাম্মদ শাহ। তার রাজত্বকালেই মানে তিনিই লাস্ট এই সিংহাসনে বসলেন, ময়ূর সিংহাসনে, পিকক থ্রোন, যেটার অ্যাকচুয়াল নাম ছিল তখ্ত-ই-তৌস। পিকক থ্রোনের অ্যাকচুয়াল নামটা ছিল তখ্ত-ই-তৌস। তখ্ত মানেই সিংহাসন আমরা জানি, তখ্ত-ই-তৌস এটার রিয়েল নেম। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসবো, কোয়েশ্চেন নাম্বার 6-এ। হোয়াট ওয়ার স্বার্থবাহ? স্বার্থবাহ একটা টার্ম, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে এই টার্মটা ইউজ হয়েছিল, স্বার্থবাহ। এই স্বার্থবাহ বলতে আমরা কাদের বুঝবো? ব্রোকার্স, কনভয় অফ মার্চেন্টস, মানি লেন্ডার আর পিলগ্রিমস। এর মধ্যে কোনটাকে আমরা অ্যান্সার করতে পারি? স্বার্থবাহ বলতে বোঝানো হতো
কনভয় অফ মার্চেন্টস, মার্চেন্টসদের যে ক্যারাভান যেটাকে আমরা বলি, আগেকার দিনে হতো সব উট ফুট নিয়ে, ঘোড়া নিয়ে সব বাণিজ্য, সব বণিকেরা এক জায়গা থেকে আরেক জায়গায় বাণিজ্য করতে যেত, যেটাকে আমরা ক্যারাভান বলা হয়। তো সেই ক্যারাভান, দ্য ক্যারাভান অফ মার্চেন্টস, এইটাকেই এনশিয়েন্ট ইন্ডিয়ার টার্ম অনুযায়ী বলা হতো স্বার্থবাহ। ওকে, বি অপশনটা রাইট হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন, আমি একটা কথা বলে দিই, এই যে মানি লেন্ডারদের কথা রয়েছে, তোমরা জানো জাতীয় আন্দোলনে একটা আন্দোলন হয়েছিল, জাতীয় আন্দোলনে একটা মুভমেন্ট হয়েছিল যেটাকে বলা হয় ডেকান রায়ট। এই ডেকান রায়টটা হয়েছিল মানি লেন্ডারদের এগেনস্টে। মানি লেন্ডারদের এগেনস্টে অনেক আন্দোলন হয়েছে। জাতীয় আন্দোলনে এই মানি লেন্ডারদের এগেনস্টে সবচেয়ে বড় আন্দোলন যেটা হয়েছিল দাক্ষিণাত্যে, পুনা এবং আহমেদনগরে 1875, 1875-এ, যেটাকে বলা হয় ডেকান রায়ট। ওকে, এই ডেকান রায়টটা হয়েছিল মানি লেন্ডারদের এগেনস্টে। আমি যে জন্য তোমাদের কথাটা বললাম, এই মানি লেন্ডারদের মহারাষ্ট্রে বলা হয় সাউকার। আমরা বাংলায় মানি লেন্ডারদের মহাজন বলি, আর মহারাষ্ট্রে বলা হয় সাউকার। একটা কোয়েশ্চেন এসেছিল যে দাক্ষিণাত্য বা ডেকান রায়ট কাদের এগেনস্টে হয়েছিল, তো এখানে এই টার্মটা ইউজ করেছিল সাউকার। এই মানি লেন্ডারদের প্রসঙ্গ এলো বলে আমি একটু তোমাদের জানিয়ে রাখলাম, খেয়াল রেখো। মানি লেন্ডার হচ্ছে মারাঠি ভাষায় এদের বলা হচ্ছে সাউকার, যে সাউকারদের এগেনস্টে দাক্ষিণাত্য বিদ্রোহ বা ডেকান রায়ট হয়েছিল ইন দ্য ইয়ার 1875। কোয়েশ্চেন নাম্বার 7-এ আসবো। চাইনিজ ট্রাভেলার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ হিউয়েনসাং স্টাডিড, কোন চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং এই নিচের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোথায় পড়েছিলেন? আমরা জানি হিউয়েনসাং এসেছিলেন ভারতবর্ষে হর্ষবর্ধনের রাজত্বকালে। আমরা সবাই জানি হর্ষবর্ধনের রাজত্বকালের হর্ষবর্ধনের রাজসভায় তিনি গেছেন, নরসিংহ বর্মন 1-এর রাজসভায় তিনি গেছেন, পুলকেশী 2-এর রাজসভায় তিনি গেছেন, কারণ এই তিনজন একসঙ্গে একই সময় রুল করেছিলেন, তিনজনের কোর্টেই গেছিলেন। বলছে সেই হিউয়েনসাং যাকে বলা হয় প্রিন্স অফ পিলগ্রিমস, যার বইটার নাম সি ইউ কি, তোমরা বহুবার পড়েছো এই নামটা, সেই হিউয়েনসাং কোথায় পড়াশুনো করেছেন? নালন্দা। এখানে একটু স্পেলিংটার মিস্টেক আছে, নালন্দা হবে, এটা বুঝতেই পারছো। নালন্দা ইউনিভার্সিটিতে তিনি পড়াশুনো করেছিলেন। যে নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন কুমারগুপ্ত 1, সেই নালন্দা ইউনিভার্সিটিতে স্টাডি করেছিলেন হিউয়েনসাং। ঠিক একই ধরনের একটা প্রশ্ন অনেক সময় দেয় যে চাণক্য বা কৌটিল্য কোন ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছিলেন, একই ধরনের প্রশ্ন। সেখানে উত্তর কিন্তু হবে তোমার ফার্স্ট অপশান যেটা আছে, তক্ষশিলা। যদি বলে চাণক্য কোন ইউনিভার্সিটিতে স্টাডি করেছিলেন, তাহলে সেখানে আমরা উত্তর করব অবভিয়াসলি তক্ষশিলা। তোমরা জানো গান্ধারের রাজধানী তক্ষশিলা, সেই তক্ষশিলায়। ওকে, নেক্সট পয়েন্টে আমরা আসবো, কোয়েশ্চেন নাম্বার 8-এ। Where the word stupa has been used for the first time, স্তূপ শব্দটা আমরা কোথায় পেলাম? তোমরা জানো স্তূপ শব্দটা সিগনিফাই করছে কাকে না, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ, গৌতম বুদ্ধের মৃত্যু। স্তূপগুলো হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক বা মহাপরিনির্বাণের প্রতীক। এবং সবচেয়ে ওল্ডেস্ট স্তূপ যেটা পরীক্ষায় দেয় সেটা হচ্ছে সাঁচি স্তূপ, অশোক তৈরি করেছিলেন। তো এখানে প্রশ্ন করছে যে স্তূপ শব্দটার মেনশন আমরা কোন বইতে পেলাম? ঋগ্বেদ, জাতক, অর্থশাস্ত্র, অষ্টাধ্যায়ী। অবভিয়াসলি আমরা এটাকে আন্দাজেই বলা যেতে পারে যে এখানে ঋগ্বেদ বা অর্থশাস্ত্র বা অষ্টাধ্যায়ী স্তূপ হচ্ছে বুদ্ধিজমের সঙ্গে রিলেটেড, কিন্তু ঋগ্বেদ, অর্থশাস্ত্র, অষ্টাধ্যায়ী এটা কিন্তু কোনোটাই বৌদ্ধ ধর্মের সঙ্গে রিলেটেড নয়। তাহলে পড়ে রইল কোনটা? ন্যাচারালি জাতক কথা। তোমরা জানো জাতক হচ্ছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের গল্প। সেই গল্পগুলো থেকেই আমরা জানতে পারি স্তূপের রেফারেন্স সেখানেই প্রথম পাচ্ছি, জাতক। এই জাতকে কতগুলো গল্প আছে? 547, 547টা গল্প রয়েছে জাতকে, এবং সেই জাতকেই প্রথম আমরা স্তূপের রেফারেন্স পেলাম। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাব। একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো এই যে স্তূপগুলো তৈরি হবে গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক হিসেবে,
এই ডিসিশনটা নেওয়া হয়েছিল কিন্তু সম্রাট অশোকের রাজত্বকালে, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে পাটলিপুত্রে ডিসাইড করা হয়েছিল গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক হিসেবে এরকম স্তূপ তৈরি করা হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। তাহলে ডিসিশনটা নেওয়া হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 BC-তে ডিউরিং দ্য রুল অফ অশোক। ওকে, কোয়েশ্চেন নাম্বার 9-এ আসবো। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেডিসিন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া? সোজা প্রশ্ন। যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কে মেডিসিনের সঙ্গে রিলেটেড নয়, কোন নামটা? ধন্বন্তরী, বিখ্যাত ডাক্তার গুপ্ত যুগে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের এক রত্ন। চরক, এও একজন বড় ডাক্তার, কনিষ্কের কন্টেম্পোরারি, চরক সংহিতার লেখক, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান আয়ুর্বেদা। সুশ্রুত, যাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্টেম্পোরারি। আমরা সবাই জানি এরা সবাই ডাক্তার। তাহলে অবভিয়াসলি উত্তর হবে এখানে ভাস্করাচার্য, বিখ্যাত ম্যাথামেটিশিয়ান। ভাস্করাচার্য এনশিয়েন্ট ইন্ডিয়ার একজন বিখ্যাত গণিতবিদ বা ম্যাথামেটিশিয়ান ভাস্করাচার্য, এবং যার বিখ্যাত বইটার নাম লীলাবতী। এবং সেই লীলাবতী বিশেষ প্রিলিমসে প্রশ্ন এসেছিল, এই লীলাবতীকে ফার্সিতে অনুবাদ করেছিলেন কে? ফৈজি করেছিলেন, আকবরের কোর্ট পোয়েট ফৈজি। সেই ফৈজি এই ভাস্করাচার্যের বিখ্যাত বই লীলাবতীকে, অঙ্কের ওপর লেখা বই লীলাবতী, অ্যাকচুয়ালি সেই লীলাবতীকে ট্রান্সলেট করেছিলেন কিসের? না, ফার্সি ল্যাঙ্গুয়েজে। এগুলো সবই সংস্কৃতে, এরা সবাই সংস্কৃতে বই লিখেছিলেন। ভাস্করাচার্যও লিখেছিলেন তার বইটা সংস্কৃতে, এটাকে ইংরেজিতে, এটাকে ফার্সিতে অনুবাদ করেছিলেন ফৈজি। সুতরাং আমরা এখানে উত্তর করব ভাস্করাচার্য। হি ওয়াজ আ ম্যাথামেটিশিয়ান, নট এ ফিজিশিয়ান। নেক্সট কোয়েশ্চেন, এটাই আজকের আমাদের লাস্ট প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং রুলার অফ বাহামনি কিংডম ওয়াজ কল্ড অ্যাজ নেরো অফ ডেকান? দাক্ষিণাত্যের নেরো। নেরো কে ছিলেন? নিরো কে ছিলেন? নিরো ছিলেন রোমের সম্রাট। আমি একটা কোয়েশ্চেন আলোচনা করেছিলাম যে জাতীয় আন্দোলনে কোন ঘটনাটাকে বলা হয়, ওই যে আমরা একটা কথা বলি না, রোম পুড়ছে আর নিরো বেহালা বাজিয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আমরা একটা সেশনে আলোচনা করেছি। এটা একটা বিখ্যাত কথা যে রোম আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, নিরো কিন্তু তার কাজ করে যাচ্ছে, তার কোনো তাপ উত্তাপ নেই। সেই নিরো, আমরা পড়েছিলাম যে জাতীয় আন্দোলনের কোন ঘটনাটাকে এই কথাটার সঙ্গে, এই কথাটা দিয়ে ডেসক্রাইব করা হয়েছিল। আমরা বলেছিলাম লর্ড লিটনের রাজত্বকালে যে দরবারটা হয়েছিল, সেই দরবারের ঘটনাটা 1877 সালে। চারিদিকে দুর্ভিক্ষ, লিটনের কোনো তাপ উত্তাপ নেই। লিটন তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দরবারটার আয়োজন করেছিলেন। এই জন্য এই ঘটনাটাকে হিস্টোরিয়ানরা বলেছিলেন, এই স্টেটমেন্টটা দিয়ে ডেসক্রাইব করেছিলেন যে রোম জ্বলছে, নিরো বেহালা বাজাচ্ছে, চারিদিকে দুর্ভিক্ষ, কিন্তু দরবার হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে। তো সেই নিরোর প্রসঙ্গে আর একটা প্রশ্ন আমরা পাচ্ছি এখানে, যে বাহামনি সুলতান, কোন বাহামনি সুলতান? 4টে বাহামনি সুলতানের নাম দিয়েছে। এই 4টে বাহামনি সুলতানের মধ্যে কাকে বলা হয় দাক্ষিণাত্যের নিরো? মোহাম্মদ মাহমুদ গাওয়ান, ইব্রাহিম আদিল শাহ, হুমায়ুন, হাসান গাঙ্গু। এর মধ্যে আমরা উত্তর করব সি অপশানে যেটা আছে, হুমায়ুন শাহ। এই মুঘলদের হুমায়ুন নয়, তোমরা জানো হুমায়ুন হচ্ছে একজন বিখ্যাত সুলতান, বাহামনি সুলতান, তোমার বাহামনি সাম্রাজ্যের। এই হুমায়ুন শাহকে বলা হচ্ছে নিরো, এবং ইনি ছিলেন প্রচণ্ড অত্যাচারী একজন রাজা, সেই এবং একে বলা হতো জালিম। এই জন্য দাক্ষিণাত্যের নিরো হিসেবে যিনি পরিচিত হয়েছিলেন তিনি হচ্ছেন এই। আর তোমরা জানো হাসান গাঙ্গু ছিলেন বাহামনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। হাসান গাঙ্গু, আলাউদ্দিন হাসান বাহামান শাহ যার নাম। ইব্রাহিম আদিল শাহ আর একজন রাজা, আদিল শাহী ডাইনেস্টি বলে একটা ডাইনেস্টি। বাহামনি কিংডম ভেঙে 5টা ডাইনেস্টির, স্বাধীন ডাইনেস্টির উদ্ভব ঘটেছিল। তার মধ্যে আদিল শাহী ডাইনেস্টি বলে একটা ডাইনেস্টির কথা আমরা পাই। সেই ডাইনেস্টির সুলতান ছিলেন
মাহমুদ গাওয়ান ছিলেন কে? মোহাম্মদ শাহ III বলে একজন সুলতান ছিলেন। কোথাকার সুলতান? বাহমানি সুলতান ছিলেন মোহাম্মদ শাহ III। সেই মোহাম্মদ শাহ III এর একজন পাওয়ারফুল প্রাইম মিনিস্টার যিনি ছিলেন তিনি হলেন এই মাহমুদ গাওয়ান। ওকে, আমরা তাহলে এখানে উত্তর করলাম সি, হুমায়ুন, যিনি ছিলেন প্রচণ্ড অত্যাচারী এবং সেই অত্যাচারটাকে তিনি টিকিয়ে রেখেছিলেন এবং সেই জন্য তাকে নিরোর সঙ্গে তুলনা করা হয়, দাক্ষিণাত্যের নিরো বলা হয় এবং হুমায়ুনকে বলা হয় জালিম। জালিম শব্দের অর্থ হলো অত্যাচারী বা অপ্রেসিভ। আজকে আমরা এত অবধি করলাম, আমরা আরও কোয়েশ্চেন নিয়ে আসবো, এক একটা ক্লাসের সেশনে আমরা ডিসকাস করব, ছোট ছোট করে প্রশ্ন উত্তর। তোমরা প্র্যাকটিস করে যাও, সামনের পরীক্ষাগুলোর জন্য তৈরি হও। আজকে এত পর্যন্তই, আমরা পরে আরেক ক্লাসে মিট করব।